এতদিন আমি আপনাদের অত্যন্ত জোর গলায় বলেছি যে দিদিমণি যতই ছটফটানি দেখাক না কেন, বিজেপি বিশ্বাস করুন এখনো খেলাটা শুরু করেনি। এবং যখন বিজেপি খেলাটা শুরু করবে তখন দিদিমণি পালাবার পথ পাবে না। দেখুন, এই কথা বলার পর অনেকেই আপনারা আমাকে কটাক্ষ করেছেন, পাগল ছাগল থেকে শুরু করে মোদি শাহের পা চাটা অনেক কিছু বলেছেন। এমনকি আমার সহ ইউটিউবার যারা মোদি শাহকে বিস্তর গালাগাল দিয়েছে, সাদা দাড়ি সাদা শাড়ির সেটিং নিয়ে একদম ভিডিওর পর ভিডিও করে গেছে, তাদের কাছ থেকে সাংবাদিকতা শেখার জ্ঞানও অনেকে দিয়েছেন। কিন্তু বিশ্বাস করুন, নির্দিষ্ট সূত্র থেকে খবর ছিল এবং সেই খবরের পরিপ্রেক্ষিতেই আমি এই কথাগুলো বলেছি, কোনো হাওয়াই ভাসিয়ে কথা বলিনি। তাই সেদিনকেও আমি সঠিক ছিলাম, আজকেও আমি সঠিক আছি, ভবিষ্যতেও আমি সঠিক থাকবো এবং সেগুলো আস্তে আস্তে প্রমাণিত হচ্ছে। যাই হোক, এতদিন আপনাদের বলেছি তো বিজেপি খেলাটাই শুরু করেনি। গতকালের পর থেকে বলতে পারি হ্যাঁ, বিজেপি এবার খেলাটা শুরু করেছে। এবং তাতেই দিদিমণি পা ছড়িয়ে বুক চাপড়ে হাউ হাউ করে সব গেল করে যে কান্নাকাটি করছে না, দিদিমণিকে একটা কথাই বলবো যে কান্নাটা বাঁচিয়ে রাখুন, চোখের জলটা বাঁচিয়ে রাখুন। কেননা এই খেলাটা যখন শেষ পর্যায়ে যাবে না, তখন গলা জড়িয়ে ধরে কান্নাকাটির লোকও পাবেন না। ওই 250-260 আসন নিয়ে ক্ষমতায় আসবো ওইসব ফুটানি ভুলে যান। 30 আসন পেয়ে দেখান, 30 আসন পেয়ে প্রধান বিরোধী দলের জায়গায় বসার জায়গায় আপনারা আছেন তো? সেই প্রশ্নটা উঠে যেতে শুরু করেছে। আসলে যেটা হচ্ছে, আপনারা অনেকেই যেটা ভুল করেন সেটা হচ্ছে রাজনীতি যার সঙ্গে আবেগের কোনো সম্পর্ক নেই, সেই আবেগ দিয়ে আবেগের চশমাটা পরে রাজনীতিটাকে দেখতে চান। আর যারা রাজনীতিটা সব থেকে ভালো জানেন, সেই নরেন্দ্র মোদী আর অমিত শাহ ওই আবেগটাকে না যমুনার জলে বহুদিন আগে ভাসিয়ে দিয়েছে। এবং তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেন। যখন আপনি এক্সপেক্টই করতে পারছেন না কিছু হতে পারে, ঠিক সেই জায়গাতেই তারা আঘাতটা হানেন এবং বিপক্ষ শিবির ছত্রখান হয়ে যায়। সেই জায়গাটা ছত্রে ছত্রে প্রমাণিত হয়ে যাচ্ছে। আজকে বাংলা নিয়ে আমি বেশ কয়েকটা ডটের কথা বলবো। সেই ডটগুলোকে আপনারা নিজেরাই কানেক্ট করবেন, তাহলেই পুরো পিকচারটা পেয়ে যাবেন। এবং কোন জায়গা থেকে বলছি যে এরা 30 আসন পেয়ে বিরোধী আসনে বসবে না, সেই জায়গাটা আপনারা নিজেরাই মিলিয়ে নেবেন। তার আগে সেটিং তত্ত্বের যারা জনক, যারা প্রচারক এবং যারা প্রসারক, তাদের উদ্দেশ্যে একটি বাণী দিতে চাই। দেখুন, আমাদের পড়শি রাজ্য বিহার, যেখানে এনডিএ সরকার রয়েছে, অর্থাৎ বিজেপির জোট সঙ্গী সরকারে রয়েছে, এবং অনেকেই বলে থাকেন যে নামেই সেখানে নীতিশ কুমার মুখ্যমন্ত্রী। আসলে কেন্দ্র থেকে নরেন্দ্র মোদী, অমিত শাহ যেটা চান, নীতিশ কুমার তার বাইরে কিছু করতে পারেন না। অথচ দেখুন, সেই রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার 6 মাসও গেল না, সেই নীতিশ কুমারকে, জোট সঙ্গীকে, মুখ্যমন্ত্রী পদ থেকে সরে যেতে হলো। অনেক গালগল্প এটা নিয়ে শোনা যাচ্ছে, অবভিয়াসলি পলিটিক্সে ওই পলিশিংটা দরকার হয়, কিন্তু আসল তথ্য কি সকলেই জানেন। তাহলে একটা কথা ভেবে রাখুন যে আমার জোট সরকার চলছে, সেই সরকারে আমার স্টেকই সব থেকে বেশি। আমার কেন্দ্রীয় নেতৃত্ব যেটা নির্দেশ দিচ্ছে, আমার জোট সঙ্গী মুখ্যমন্ত্রী সেটাই করছে, সেই মুখ্যমন্ত্রীকে ক্ষমতা থেকে সরে যেতে হলো। তাহলে একটা রাজ্যে বিরোধী আসনে বসে আছি, আর সেই রাজ্যে আমি সেটিং করে বিরোধী পক্ষের হাতে ক্ষমতা রেখে দেবো, এটা কি অতি বড় একটা মূর্খামির ভাবনা নয়? সুতরাং সুতরাং বাংলায় এবার খেলা অনেক বড় হতে চলেছে। দেখুন, আমি একটা কথা আপনাদের বলবো, সেটা হচ্ছে যে একটা বছর আগে পিছিয়ে যান। এটা তো মার্চ মাস চলছে, সেই মার্চ মাস 2025 সাল, তখনও এসআইআর নামক শব্দটা কেউ শুনেছিলেন? কেউ ভাবতে পেরেছিলেন যে এরকম একটা জিনিস হবে এবং সেখানে পিন ফুটতে শুরু করবে? আজকে এসআইআর এর আলটিমেট গল্পটা কি হয়েছে? দিদিমণি আজকে আবার ধর্নায় বসেছেন, ধর্মতলায় বসে পা ছড়িয়ে ব্যাঁ 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 করে কাঁদছেন। কেননা বুঝেছেন কাঁটাটা কীরকম ফুটেছে, যেখানে ফুটেছেন সেটা দেখাতেও পারছেন না, কিন্তু অব্যক্ত যন্ত্রণা আর চেপেও রাখতে পারছেন না, তাই ধর্না নামক নাটকটা করতে এসেছেন। আচ্ছা, এই ধর্না নাটকটা করে আলটিমেটলি কি হবে? এই বাংলায় এসআইআর হওয়ার দরকার ছিল কি ছিল না? এই বাংলায় এসআইআর হয়ে যে 65 লাখ নাম বাদ গেছে, সেগুলো ডুপ্লিকেট মৃত ভোটার, যেগুলোকে জাল ভোট করে এরা দিনের পর দিন জিতেছিল কি না? যে 60 লক্ষ অ্যাডজুডিকেশনে আছে, তার মধ্যে 90% ওই অবৈধ রোহিঙ্গা বাংলাদেশি কিনা, যারা এই রাজ্যটার, এই দেশটার সাড়ে সর্বনাশ করে ছাড়ছে কিনা? তাহলে এই যে ধর্ণা নাটকটি হচ্ছে, তাতে করে আলটিমেটলি যে ভোটটা বুঝে গেছে যে এরা চোর, এরা চিটিংবাজ, এরা ফেরেববাজ, এরা এই রাজ্যে ক্ষমতায় আবার ফেরত এলে এবার কিডনিগুলো কেটে কেটে বিক্রি করে দেবে, তারা তারার একটা ভোট ওই চোর চিটিংবাজ ফেরেববাজদের দেবে?
দেবে না তো তাহলে বিরোধী ভোট আনার তার কোনো জায়গা নেই। তাহলে এই কান্নাকাটিটা কাদের জন্য করছেন? যারা তাদের কনভিন্সড ভোটার তাদের কথা ছেড়ে দিন, তারা এমনিও ভোট দেবে অমনিও ভোট দেবে, 1000 টাকা 1500 টাকা পেলেই তারা শাহজাহানের কাছে পিঠে তৈরি করতে বাড়ির লোককে পাঠিয়ে দেয়। আমি তাদের কথা বলছি না। এবার যে 60 লক্ষের জন্য কান্নাকাটিটা করছেন, সেই 60 লক্ষ তো আপাতত ভোটার তালিকার বাইরে। 65 লক্ষ বাদ চলে গেছে, তারা আর ফেরত আসবে না ভোটার তালিকায়। 60 লক্ষ ভোটার তালিকার বাইরে, মোট 1,25,00,000 বাদ গেছে। গতবার এগিয়েছিল মাত্র 38 লাখ ভোটে। তাহলে এবারে প্রত্যেক বিধানসভায় গড়ে যেখানে 40,000 ভোট বাদ যাচ্ছে, সেই অঙ্কটা যে হতে পারে, এটা 2025 সালের মার্চ মাসে ভাবতে পেরেছিলেন? কখন প্রথম শুনলেন? 2025 সালের জুন মাসে, যখন বিহারে ঘোষণা হলো। এবং বিহারটা একটা গিনিপিগ টেস্ট ছিল। সেখানে দেখে নেওয়া হলো যে কী কীভাবে বিরোধীদের আসতে পারে। আর সেই জায়গাটাই পশ্চিমবঙ্গে হলো, কিন্তু সেটার জন্য ইলেকশন কমিশন আট ঘাট বেঁধে বসেছিল। আর সেই জায়গায় এখন ট্যাঁফু করার জায়গা নেই। সুপ্রিম কোর্টে ছুটে গিয়েছিলেন, গলায় কালো মাফলার জড়িয়ে, বিশাল বিশ্বজয় করে এসছেন, অনেক কিছু দেখানোর ব্যাপার ছিল। তো সুপ্রিম কোর্টে যদি বিশ্বজয় করে হয়, আজকে ধর্মতলার মোড়ে বসে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদতে হচ্ছে কেন? চিৎকার করতে হচ্ছে কেন? ওই সুপ্রিম কোর্টের নির্দেশেই আজকে বিচারপতিরা ঢুকে পড়েছেন এই প্রসেসের মধ্যে, এবং ঢুকে পড়ে বুঝতে পারছেন যে প্রশাসনকে কাজে লাগিয়ে, নির্লজ্জ চটিচাটা দলদাসকে কাজে লাগিয়ে কিভাবে ভোট লুটের চক্রান্ত হয়েছিল। খুব ভালো করে বুঝতে পারছেন এই 60 লাখের 90% উপর ফেরত আসার চান্স নেই। তাই এই কান্নাকাটি, আবারও বলছি, কান্নাকাটি, চোখের জল সামলে রাখুন। এই তো সবে শুরু হয়েছে। এরপর আরেকটা কানেক্টিং ডট আপনাদের দেখাই, যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ, ভোট এখনো ঘোষণা হয়নি, কিন্তু ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী চলে এসছে। এবং এই কেন্দ্রীয় বাহিনী চলে আসার পিছনে একটা অন্য ব্যাপার এবারে দেখা যাচ্ছে। এর আগে আমরা কি দেখেছি? কেন্দ্রীয় বাহিনী ভোটের সময় আসে, দফায় দফায় ভোট হয়, দফায় দফায় কেন্দ্রীয় বাহিনী আসে, কিন্তু এসে তারা কি করে? এসে তারা হাজারদুয়ারি দেখতে চলে যায়, এসে তারা গঙ্গা নদী দেখতে চলে যায়, এসে তারা সানগ্লাস কেনে। যেখানে অ্যাকচুয়াল গন্ডগোল ঘটে সেখানে তাদেরকে পৌঁছানো হয় না, কেননা পুরোটাই চটিচাটা পুলিশ দিয়ে কন্ট্রোল করা হয়। যেখানে গন্ডগোল হয়নি সেখানে তাদেরকে পাঠানো হয়। গন্ডগোল করে, ভোট লুট করে উন্নয়ন বাহিনী চলে যাওয়ার 4 ঘন্টা বাদে সেখানে বাহিনী পৌঁছায়, ততক্ষণে যা লোটার লোটা হয়ে গেছে। এবার এবার কিন্তু সেই চান্স নেই। ভোট তো এখনো ঘোষণাই হয়নি, কিন্তু কিন্তু এবারে কি করা হচ্ছে? এই প্রত্যেকটা সেনাবাহিনী জওয়ানের যে উর্দি রয়েছে, সেখানে বডি ক্যাম ইনস্টল করা হচ্ছে। ফলে কে ঘুষ দিতে আসছে, কে 3 সাপ্লাই করতে আসছে, কে কোথায় কিভাবে ম্যানেজ হচ্ছে, সমস্তটা রেকর্ডেড হবে। এবারে পুরোপুরি পুলিশের হাতে ছাড়া হচ্ছে না, নির্বাচন কমিশন নিজেদের হাতে পুরোটা রেখে দিচ্ছে, এবং সেখানে অফিসার নিয়োগ করা হচ্ছে যারা এদেরকে মনিটরিং করবেন। এবং কোথাও গন্ডগোল হলে এই কেন্দ্রীয় বাহিনী দিয়ে যদি রিজলভ করা না যায়, তাহলে সেই অফিসাররা তার জন্য দায়বদ্ধ থাকবেন। ফলে এবার আর ওই পুতুলের মতো ব্যবহার করার জন্য কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসা হয়নি, কেন্দ্রীয় বাহিনীকে কেন্দ্রীয় বাহিনীর মতোই ব্যবহার করা হবে। এই তৎপরতা এর আগে কোনোদিন দেখেছিলেন পশ্চিমবঙ্গে? হ্যাঁ, দেখেছিলেন 2011 সালে। এবং সেই 2011 সালে যে তৎপরতা হয়েছিল, তার ফলাফল কি হয়েছিল? ঐতিহাসিক পরিবর্তন। এবার কি ডবল ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত এইটা দিচ্ছে না? 3 নম্বর পয়েন্ট, আরও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইলেকশন কমিশনের অফিস। এতদিন আমরা দেখতাম যে ওই 14 তলার নির্দেশে কিছু চটিচাটা চলে আসতেন সেখানে। ইলেকশনের নামে, নির্বাচনের নামে পুরো জিনিসটাকে একটা হাস্যকর পর্যায়ে নিয়ে চলে যেতেন। যা 14 তলা থেকে নির্দেশ আসতো সেটাই এক্সিকিউট হতো। দিল্লি থেকে যে নির্দেশ আসতো সেটাকে সারপ্রাস করে দেওয়া হতো। ফলে ফলে এটা একটা প্রহসনে দাঁড়িয়ে গিয়েছিল। কিন্তু এবার দেখা গেল প্রথম থেকেই সেই অফিসার চয়েস। সেখানে মনোজ কুমার আগরওয়ালকে নিয়ে আসা হলো। তাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত উপায় ছিল না, মনোজ কুমার আগরওয়ালকে নিয়ে আসা হলো। এবং এই মনোজ কুমার আগরওয়াল মেরুদণ্ডটা সোজা রেখে কিভাবে কানটা মুলেছে, কিভাবে এদের ট্যাঁফু বন্ধ করে দিয়েছে, তার নামে জঘন্য, নোংরা, কুৎসিত আক্রমণ থেকেই সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। তাকে ঘুষখোর প্রমাণিত করার চেষ্টা করা হচ্ছে, আর তাতে মনোজ কুমার আগরওয়াল একটুও টলার জায়গায় নেই। সেটা যে কতখানি মিথ্যাচার, সেইটা এদের মুখোশ খুলে দিচ্ছেন। শুধুমাত্র তাই নয়, এই জায়গাটাই এস্টাবলিশ হয়ে গেছে, ওই বাইরে তোলামুলি মালগুলোকে বসিয়ে রেখে দিয়েছে বিএলও সাজিয়ে, যারা নাটক করে যাচ্ছে। সেখানেও কিন্তু এসআইআর কাজে একটুও কিছু আটকায়নি। আপনারা বলেছিলেন যে ভাই BLO 2 সব ওদের, কোথাও অন্য বিরোধী কাউকে করতে দেবে না, BLA 2 সব ওদের। আচ্ছা, এই যারা চেকিং করবে ERO সেগুলোকেও তো ওরাই ম্যানেজ করে নেবে। তাহলে এসআইআরটা করে কি লাভটা হবে? অনেকেই মাঝখানে বড় বড় ভিডিও বানিয়ে ফেলেছিলেন যে কিচ্ছু হচ্ছে না, এসআইআরে কিচ্ছু বাদ যাবে না, আলটিমেটলি ফ্লপসও হয়েছে। আলটিমেটলি 1,25,00,000 এখনও ভোটার তালিকার বাইরে আছে, যার মধ্যে 65 লাখ ফিরবে না। ওই 60 লাখ থেকে কত ফেরে সেই নিয়ে প্রশ্নচিহ্ন আছে।
তো ইলেকশন কমিশন অফিস যদি এতটাই করা হয়ে যায়, আপনাদের মনে হবে, অনেকেই এখনো কনসার্ন দেখান যে যাই করুন বাবু, ওরা তো ভোটের দিন লুটে নেবে, ওরা তো কাউন্টিংয়ের দিন লুটে নেবে, আসছি সেই প্রসঙ্গে। কিন্তু আপনাদের মনে হয় ইলেকশন কমিশন যে মনোভাব দেখাচ্ছে, এসআইআর নিয়ে এত কড়া মনোভাব, অন্যান্য সমস্ত কিছু, সুপ্রিম কোর্টে গিয়ে এইভাবে কঠিন লড়াইটা দিচ্ছে, সেই জায়গা থেকে কাউন্টিং বা ভোটের দিন এদেরকে লুটতে দেবে? এই যে সিসিটিভি ম্যানেজ করে এখানকার ফিড ওখানে লাগিয়ে দিয়ে পুরো লুট করে নেওয়া হয়, সেই জায়গাটা বন্ধ করার জন্য ইলেকশন কমিশনের অফিসটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে ইনফ্রাস্ট্রাকচার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে, সেখানে যে টিমটাকে দিয়ে এই চোট্টামি করানো হতো সেই টিমটাকে পুরো রিপ্লেস করা হচ্ছে। ঘুঘু দেখেছো, ফাঁদ দেখোনি। এবার ইলেকশন কমিশন শুধু বুথের মধ্যে নয়, বুথের বাইরে সিসিটিভি ইনস্টল করাচ্ছে এবং সেগুলোকে মনিটর করার জন্য মাইক্রো অবজারভার নিয়োগ করছে। তাদেরকে লিখিত আকারে রিপোর্ট দিতে হবে তারা কি দেখেছে না দেখেছে। যদি গন্ডগোল হয়েছে এবং তারপরেও সেই মাইক্রো অবজারভার সেই রিপোর্ট করেনি, পরবর্তীকালে প্রমাণিত হয়, সেই মাইক্রো অবজারভারদের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। সুতরাং সুতরাং খেলা তো অনেকটাই বাকি রয়েছে। নির্বাচন কমিশন অফিস পশ্চিমবঙ্গ এই কড়া মনোভাব, এই নিউট্রাল মনোভাব কবে শেষ দেখিয়েছিল? এমনি এমনি হচ্ছে এটা। এবং আর একটা জিনিস আপনারা ভালো করে লক্ষ্য করুন, সেটা হচ্ছে এত কিছুর মাঝখানে যখন শাসক শিবির ঘেঁটে গেছে, যখন কোন দিকে কি করবে শুধুমাত্র এশায়ার নিয়ে কান্নাকাটি চলছে, পুরো দলটা ছত্রভঙ্গ, একদম নিচুতলা থেকে উপরতলা সকলের মধ্যে একটা থরহরিকম্প এসে গেছে, মুখে যতই বড় বড় বাতেলা দিক, হারছে, এবং একবার হারলে যে জনরোষ গত 15 বছরে তৈরি হয়েছে সেটাকে ফেস করতে হবে। যে দুর্নীতির পাহাড় এরা জমিয়েছে সেই দুর্নীতির তদন্ত হবে, জীবনের বাকি সময়টা তিহারে গিয়ে গড়াগড়ি দিতে হবে, সেই জায়গাটা তৈরি হচ্ছে। তার মাঝখানে এই অগোছালো ছবির মাঝখানে পুরো সংগঠনকে ময়দানে নামিয়ে দিয়েছে বিজেপি। এই যে পরিবর্তন যাত্রা হচ্ছে, ভেবেছিল একটা ফ্লপ শো হবে, বিজেপি করে আর কটা লোক আছে? কেননা ওদের যে নেতারা আছে তারা ওই ফেসবুক বিপ্লবী, হোয়াটসঅ্যাপ বিপ্লবী, পাড়ায় পাড়ায় তো কাউকে দেখা যায় না, যেখানে দেখা যায় সেখানে ঠিক ও ম্যানেজ করে নেবো, সেটিং করে নেবো, আমাদের পে রোলে আছে, এই তো ভাবনা চিন্তা ছিল। কিন্তু এই বিজেপি এবার অন্যরকম খেলছে। প্রথম দুদিনের সভা দেখে এতটাই ঘেঁটে গেছে যে এবার চটি চাটা পুলিশকে নামাতে হয়েছে, এবার পুরো গুন্ডা বাহিনীকে নামাতে হয়েছে, জেহাদি বাহিনীকে নামাতে হয়েছে, ভাঙ চুর মারপিট সমস্ত কিছু করতে হচ্ছে। আর যত এটা করছে তত এরা অতলে তলিয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কি দেখছে? বিজেপি তারা কিন্তু সংঘর্ষে যাচ্ছে না, তারা দেখাতে চাইছে তারা এই রাজ্যে সত্যি সত্যিই পরিবর্তন করতে চায়, এই রাজ্যটাকে সোনার বাংলায় গড়ে তুলতে চায়। আর সেটা বাধা দিচ্ছে কারা? এক শ্রেণীর চোর, চিটিংবাজ, ফেরেববাজ লোক। সুতরাং মানুষ কিন্তু আরো বেশি ডিটারমাইন্ড হচ্ছে যে এই চোর, চিটিংবাজ, ফেরেববাজদের যদি না তাড়াতে পারা যায় গণতান্ত্রিক পদ্ধতিতে, কপালে হরগোবিন্দ দাস, চন্দন দাস হওয়া নাচছে। সুতরাং আর কোনো অপশন নেই। রাজ্যে শিল্প চায়, রাজ্যে চাকরি চায়, এদের মতো চাকরি চুরি করলে আর চলবে না। আমার ঘরের ছেলেটার ওই 1500 টাকা ভাতা দিয়ে তার চলবে না, তার একটা সরকারি সম্মানজনক চাকরি চায়, শিল্প চায়, বেসরকারি ক্ষেত্রে কাজের স্কোপ যেন খোলে। এবং মানুষ কিন্তু সেই ডিটারমিনেশন থেকে ভোটটা দিচ্ছে। অর্থাৎ একদিকে যখন বিপক্ষ শিবির ঘেঁটে গেছে তখন নিজেদের জায়গাটা, একদিকে ভোট ব্যাংক, একদিকে সংগঠন, সেটাকে কিন্তু পোক্ত করে নিচ্ছে। আর এর মাঝখানে ব্রহ্মাস্ত্র যেটা প্রয়োগ হলো সেটা হচ্ছে RN রবির রাজ্যপাল হিসেবে নিয়োগ। গতকালই সিবি আনন্দ বোসকে সেখানে পদত্যাগ করতে হয়েছে এবং প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল যে অস্থায়ী রাজ্যপাল হিসেবে RN রবিকে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হচ্ছে। কিন্তু না, যেটা রাষ্ট্রপতি ভবনের যে নির্দেশিকা সেটা ভালো করে পড়ে দেখলাম, RN রবি স্যারকেই রাজ্যপাল হিসেবে পশ্চিমবঙ্গের পাঠানো হচ্ছে। কেরালার যিনি রাজ্যপাল আছেন তিনি কেরালার পাশাপাশি তামিলনাড়ুটাও অস্থায়ীভাবে দেখবেন, সেখানে পরবর্তীকালে নিয়োগ হবে। RN রবি স্যার কে? না, অজিত ডোভাল স্যারের তিনি একসময় অ্যাসিস্ট্যান্ট ছিলেন। তামিলনাড়ুর মতো রাজ্য যেখানেও ওই স্ট্যালিনের মতো একজন রয়েছে, দিদিমণির ভাই হয়, তো সেখানে ঠান্ডা করে দিয়েছেন, সেই RN রবিকে নিয়ে আসা হচ্ছে। কে তিনি? যিনি দুঁদে গোয়েন্দা অফিসার, IPS অফিসার, তাঁকেই দায়িত্বটা দেওয়া হচ্ছে। কেন দেওয়া হচ্ছে? কেননা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে টাইমে ভোটটা হবে না। কেন টাইমে ভোটটা হবে না? দিদিমণিরাই আটকে দেবেন, আসছি সেই ব্যাখ্যাটা একটু পরে। তাহলে তাহলে রাজ্যটাকে চালাতে গেলে একজন শক্তপোক্ত লোক দরকার, যার অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গাটা রয়েছে, এবং সেই জায়গা থেকে যদি একবার এরা ক্ষমতার বাইরে চলে যায়, একবার এখানে কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়ে যায়, ওই পুলিশ বলুন, ওই অ্যাডমিনিস্ট্রেশন বলুন, 24 ঘন্টাও লাগবে না, এরা সিধা হয়ে যাবে, হতে বাধ্য হবে। এবং এই খেলাটা এমন সময়ে খেললেন যেখানে দিদিমণির আর কিছু করার নেই।
ভাবুন একবার, যে দিদিমণি যে রাজ্যপালকে অপসারণের জন্য রাষ্ট্রপতিকে চিঠি লিখেছেন, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন, বারবার বলেছেন যে কে সরাও, আমি বাবা রাজভবনে যাব না, আমার যেতে ভয় করে, তাকে শ্লীলতাহানি কেসে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, মহিলা কেসে ফাঁসানোর চেষ্টা করা হয়েছে, সেই রাজ্যপাল যখন সরে যাচ্ছে দিদিমণি হাপুস নয়নে কাঁদছে, কেন সরালে, কেন সরালে, কেন সরালে। আর অমিত শাহজি একটা ফোন করে শুধু বললেন আমি সরিয়ে দিলাম, এরপর যা করার আছে তুমি করে নাও। এই যে জায়গাগুলো, এই যে স্ট্রাকচারটা সাজানো হচ্ছে, সাজাচ্ছে কেন্দ্র, সেটা এমনি এমনি এই রাজ্যে দিদিমণির সঙ্গে সেটিং করার জন্য, গেমটা পুরোপুরি হাতে তুলে দেওয়ার জন্য। আবারও বলছি, ফলাফল কি হবে ইভিএম করলে বোঝা যাবে, কিন্তু মোটামুটি তো বোঝা যাচ্ছে ইন্টেনশনটা কি, আর মানুষ এই ইন্টেনশনটাই দেখতে চেয়েছিল। সেটা নিয়ে আজকের পরে আর কি কোনো ডাউট রয়েছে? এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ভোট কবে হবে, রাষ্ট্রপতি শাসনের কথা আসছে কোথা থেকে। দেখুন, দিদিমণি অস্ত্রটা তুলে দেবে, কেননা এই মুহূর্তে যদি ভোট ঘোষণা হয়, যেটা সাধারণত নির্বাচন কমিশন করে থাকে, তাদের ফুল বেঞ্চ দেখা করতে আসছে এই রাজ্যে, বিভিন্ন তাদের স্টেক হোল্ডারদের সঙ্গে মিটিং হবে এবং খুব সম্ভবত শেষে একটা সর্বদল বৈঠক হবে। কিন্তু যেভাবে দিদিমণির দল, যেভাবে তার ইন্ডি জোটের পিন্ডি সঙ্গীরা সকলে মিলে একসঙ্গে সমস্বরে হাওয়াও করে কাঁদছে, ওই 60 লক্ষ বাইরে রেখে ভোট করা যাবে না। এরাই নির্বাচন কমিশনকে সাজেস্ট করবেন যে এই 60 লক্ষের ফয়সালা হোক, তারপর ভোটটা হবে। মার্চ মাসের মোটামুটি 10 তারিখ হতে চলেছে যখন কমিশনের বেঞ্চ আসবে। 15-16 তারিখের আগে ঘোষণা করার জায়গা নেই। 15-16 তারিখে ঘোষণা করলে এপ্রিলের মাঝামাঝি বা এপ্রিলের শেষের দিকে ভোট হবে, মের ফার্স্ট উইকে ভোট হবে, যেখানে এই বিধানসভার মেয়াদ প্রায় শেষ হয়ে আসছে। এবার যদি ভোট সেখানে 15 দিনও পেছোয়, মে মাসের মাঝামাঝির আগে ভোট করতে পারবে না। যদি 1 মাস পিছোয়, জুন মাসের আগে ভোট করতে পারবে না। জুন মাস আসা মানেই বর্ষা এসে গেল। জুন, জুলাই, আগস্ট বর্ষা, বন্যা পরিস্থিতি, সেপ্টেম্বরের আগে হবে না। তাহলে এই যে 3-4 মাস রাষ্ট্রপতি শাসনের জায়গাটা হবে, সেই জন্যই আর.এন. রবি স্যারের মতো দাপুটে আইপিএস গোয়েন্দা অফিসার, এবং তার থেকেও বড় কথা, তামিলনাড়ুর মতো গুরুত্বপূর্ণ রাজ্য, নাগাল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ রাজ্য সামলে এসছেন, সেই মানুষটাকে সেই জন্যই কি দায়িত্ব দেওয়া হলো? অর্থাৎ এগোলে সর্বনাশ, পিছলে নির্বংশ, সেই জায়গায় চলে গেছে। এখন ভোট করলে 1,25,00,000 ভোটারকে বাদ দিয়ে ভোট করতে হবে, তার মধ্যে 65 লাখ ফিরছে না। আর এই 60 লক্ষের কথা যদি ওয়েট করতে হয়, তাহলে সময়টাও যাবে, যেখানে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, এবং এই 60 লক্ষের বিচার করছেন মাননীয় বিচারপতিরা। সুতরাং যারা যোগ্য তারাই ভোটার তালিকায় থাকবেন, যারা অযোগ্য, যারা ডুপ্লিকেট, যারা ভুয়ো, যারা জালি ভোট, যাদেরকে দিয়ে ভোটটা চুরি করানো হতো, তারা তালিকায় থাকবে না। আমও যাবে, ছালাও যাবে। সুতরাং সেই জায়গা থেকে কোথায় যাবেন, কোথায় পালাবেন? এবার এত কিছুর মাঝখানে যখন হচ্ছে, আপনাদের ফাইনাল যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে ভোটের দিন। আচ্ছা, এই রাজ্যে যদি কেন্দ্রীয় হস্তক্ষেপে ভোট হয়, যদি এই পুলিশ, এই অ্যাডমিনিস্ট্রেশন 14 তলার নির্দেশে নাচতে না পারে, যদি সত্যিই কেন্দ্রীয় বাহিনীর হাতে পুরোপুরি ক্ষমতা দেওয়া হয়, তাহলে এই চিত্রটা দেখা যাবে না। উন্নয়ন বাহিনী কিছু কায়দা করতে এলে এই যে কেন্দ্রীয় বাহিনীর লাঠির কতখানি জোর, সেটা তারা বুঝতে পারবে না। ভোট লুটটা হওয়া সম্ভব। আগেই মাইক্রো অবজারভারদের কথা বললাম, সিসিটিভি মনিটরিংয়ের কথা বললাম, আরও অনেক কিছু প্ল্যানিংয়ে চলছে, আস্তে আস্তে জানতে পারবেন। এই যে আপনারা চিন্তায় আছেন ভোটটা সঠিক হবে কি না, এখন অব্দি যা স্টেপ হয়েছে তাতে কি ভোটটা সঠিকভাবে হবে না সেরকম ইঙ্গিত পাচ্ছেন? এবার সব থেকে ইম্পর্টেন্ট যে স্টেপটা, সেটা হচ্ছে ভোট হয়ে যাওয়ার পর স্ট্রং রুম, যেখানে নাকি ইভিএম চেঞ্জ করা হয়, এবং কাউন্টিং, যেখানে অনুপ্রাণিত মিডিয়াকে দিয়ে দেখানো হয় যে দিদিমণির দল প্রচুর আসনে এগিয়ে যাচ্ছে, আর তারপর যারা অপোজিশনের কাউন্টিং এজেন্ট আছে তাদেরকে মেরে ধরে বার করে দেওয়া হয়, খালি করে দেওয়া হয়, আর কাউন্টিংই করানো হয় না, যেটা তাদের ইচ্ছা সেই মতো নাম্বারটা বসিয়ে দেওয়া হয়। এবার তো অন্য কথা শোনা যাচ্ছে, ওয়েবকাস্টিং হবে, এবং সবথেকে বড় কথা, সেই ওয়েবকাস্টিংটা বাইরে জায়ান্ট স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হবে। ভেতরে কি হচ্ছে না হচ্ছে বাইরে থেকে মানুষ সবটা দেখতে পাবে। সুতরাং ওই কাউন্টিং হলের মধ্যে গন্ডগোল করার জায়গাটা থাকবে। তাই আবারও বলছি, খেলা সবে শুরু হয়েছে। এতদিন বলছিলাম খেলা শুরু হয়নি, এবার বলছি খেলাটা শুরু হয়েছে। এবং খেলাটা শুরু হতেই দিদিমণি যেভাবে চোখ কষলে কেঁদে যাচ্ছে, হাউ হাউ করছে, বুক চাপড়াচ্ছে, তাতে খেলাটা যখন আরেকটু এগোবে, মাঝপথে যাবে, খেলাটা যখন শেষ প্রান্তে আসবে, আসন পাওয়া দূরের কথা, এরা ভোটে লড়ার জায়গায় থাকবে তো? কি মনে হয় আপনাদের? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।